শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে এইচএসসি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো। আজকে তোমাদের জন্য যে অধ্যায় নিয়ে আমি আলোচনা করব সেই অধ্যায়ের নাম হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে যে পঞ্চম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি নিয়ে আমরা কথা বলবো। দ্বিপদী বিস্তৃতি, ইংরেজিতে আমরা বলছি এটাকে কি, বাইনোমিয়াল এক্সপানশনস। দ্বিপদী বিস্তৃতি নিয়ে কথা বলতে গিয়ে আমাদেরকে প্রথমে আমাদের যে জিনিসটি নিয়ে একটু কথা না বললেই নয়, সেটা হচ্ছে সাধারণত আমরা যে সকল রাশির ঘাত, দ্বিঘাত বা তিন ঘাত রাশি বা যে দ্বিপদী বা বহুপদীর ঘাত, দ্বিঘাত বা তিন ঘাত, সেগুলোর মান নির্ণয় করা খুব সহজ হয়। কিন্তু ঘাত যদি তিন বা তিনের অধিক যদি হয়ে থেকে থাকে, তাহলে সেগুলোর মান নির্ণয় করা শ্রমসাধ্য এবং সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায়। এই অধ্যায়ে আমাদের আলোচনার মূল বিষয়ই হচ্ছে যদি কোনো বহুপদীর ঘাত তিনের বেশি হয়ে থেকে থাকে, তাহলে আমরা কোন কৌশল অবলম্বন করে সেই সমস্যাগুলোর সমাধান করে থেকে থাকি। সেই সমস্যাগুলো সমাধান করার আগেই প্রথমেই আমাদের এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে হয়, যেমন গাণিতিক আরোহ বিধি। গাণিতিক আরোহ বিধি, গাণিতিক আরোহ পদ্ধতি, এগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। তো গাণিতিক আরোহ বিধি কাকে বলা হয়, সেটাকে ম্যাথমেটিক্যাল প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, এটা নিয়ে আমাদের আগে প্রথমে কথা বলতে হবে। তাহলে তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থী। গাণিতিক আরোহ বিধি, গাণিতিক আরোহ বিধি কাকে বলা হয়ে থেকে থাকে? তাহলে গাণিতিক আরোহ বিধি সেটাকে বলা হচ্ছে আমাদেরকে, যদি একটি স্বাভাবিক সংখ্যার সেট, যদি একটি স্বাভাবিক সংখ্যার সেট n এবং অপর একটি সেট এস সাবসেট n এরূপ হয় যে, এক নম্বর 1 belongs to S এবং m belongs to S হলে m plus 1 belongs to m, যেখানে m একটি স্বাভাবিক সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ কি লিখেছি, যদি একটি স্বাভাবিক সংখ্যার সেট n এবং অপর একটি সেট এস সাবসেট n এরূপ হয় যে, এক নম্বরে লিখেছি 1 এস এর উপাদান এবং m হচ্ছে এস এর উপাদান, তাহলে m প্লাস 1ও এস এর উপাদান হবে, যেখানে mটা অবশ্যই স্বাভাবিক সংখ্যার সেট হবে। তাহলে s ইকুয়াল টু যদি n হয়, তাহলে s ইকুয়াল টু n, এ সম্পর্কটি n এর মৌলিক স্বীকার্য।
মৌলিক স্বীকার্য, তাহলে কি কি বললাম আমরা, যদি মৌলিক স্বীকার্য বলা হয় তাহলে এ স্বীকার্য কি কি বলছি, তাহলে এন ইকাল টু এস, এ সম্পর্কটি এন একটি মৌলিক স্বীকার্য। এই স্বীকার্য কি আমরা বলছি যে গাণিতিক আরোহ বিধি। তাহলে এই স্বীকার্যই হলো স্বীকার্যটি গাণিতিক আরোহ বিধি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম গাণিতিক আরোহ বিধি কাকে বলা হয়ে থেকে থাকে। যে আমি লিখেছি, যদি একটি স্বাভাবিক সংখ্যার সেট এন এবং অপর একটি সেট এস এরূপ হয়, যেখানে ওয়ান এস এর উপাদান এম এস এর উপাদান হলে এম প্লাস ওয়ান যদি এস এর উপাদান হয়ে থাকে, তাহলে এস ইকাল টু এন হবে। এ সম্পর্কে এন এর মৌলিক স্বীকার্য বলা আছে। এই স্বীকার্যটি গাণিতিক আরোহ বিধি। তাহলে গাণিতিক আরোহ বিধি জানলাম, তাহলে গাণিতিক আরোহ পদ্ধতি কাকে বলা হয়, তাহলে সেটা একটু জানতে হবে আমাদেরকে। গাণিতিক আরোহ পদ্ধতিকে আমরা কি বিধি জানলাম, তাহলে এখন পদ্ধতি জানবো। তাহলে আমি একটু ইরেজ করে দিচ্ছি তোমাদের জন্য, দেখো লেখা হয়ে গেছে হয়তো। তাহলে এখানে আমি পদ্ধতি কথাটা লিখছি। পদ্ধতি চলরাশি স্বাভাবিক সংখ্যা এত সম্মিলিত কোন উক্তি পি অফ এন যদি এন ইকাল টু ওয়ান এর জন্য সত্য, এন ওয়ান এর জন্য সত্য, এর জন্য সত্য হয়, তাহলে এন ইকাল টু এম এর জন্য উক্তিটি এম এর জন্য উক্তিটি সত্য ধরে এন ইকাল টু এম প্লাস ওয়ানের জন্য যদি তাহলে এন ইকাল টু এম এর জন্য উক্তিটি সত্য ধরে এন ইকাল টু ওয়ানের জন্য যদি সত্য হয়, তাহলে উক্তিটি সকল n belongs to ন্যাচারাল নাম্বার এর জন্য সত্য হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো চলরাশি স্বাভাবিক সংখ্যা n belongs to n সম্বলিত কোনো উক্তি পি অফ এন যদি এন ইকাল টু এন এর জন্য সত্য হয়, তাহলে এন ইকাল টু এম বিলংস টু এন এর জন্য উক্তিটি সত্য ধরে এন ইকাল টু এম প্লাস ওয়ান এর জন্য যদি সত্য হয়, তাহলে উক্তিটি সকল এন বিলংস টু এন এর জন্য সত্য হবে। সুপ্রিয় শিক্ষার্থী,
আমরা দুটো জিনিস জানলাম, গাণিতিক আরোহী পদ্ধতি আমরা কাকে বলে সেটা জানলাম, গাণিতিক আরোহী বিধি সম্পর্কে জানলাম। তাহলে এখন গাণিতিক আরোহ পদ্ধতি এটার কিন্তু 3টি ধাপ আছে। প্রথম ধাপটা হচ্ছে আমাদের কি, 3টি ধাপ আছে। প্রথম ধাপ কি হচ্ছে আরম্ভ, ইন্ডাকশন বিগিনিং। দ্বিতীয় ধাপটাকে বলা হচ্ছে ইন্ডাকশন হাইপোথিসিস। তৃতীয় ধাপটাকে বলা হচ্ছে ইন্ডাকশন স্টেপ। অর্থাৎ এর 3টা ধাপ আছে। 3টা ধাপে আমি বিস্তারিত না লিখে আমি একটু অল্প করে, যেহেতু দুটার সংজ্ঞা আমি বললাম, এই সংজ্ঞা দুটাকে তোমরা একটু দেখো। তাহলে আমরা কি বলছি, আরোহ আরম্ভ যখন হচ্ছে তখন কি হচ্ছে, আরম্ভ এর সত্যটা কি, আমাদের উক্তিটি n = 1 এর জন্য সত্য হয়, সত্য প্রমাণ করা। তাহলে আমাদের কি করতে, উক্তিকে n = 1 এর জন্য সত্য প্রমাণ করতে হবে। আরো ইন্ডাকশন হাইপোথিসিস, আরোহ কল্পনা। আমি সংক্ষেপে বলছি, মুখে বলছি, একটু তোমরা শুনে নাও। আরোহ কল্পনা কি হবে, ইন্ডাকশন হাইপোথিসিসে আমাদেরকে ধরে নিতে হবে উক্তিটি n = m এর জন্য সত্য হবে। তাহলে আমরা প্রথমে ধরলাম আরম্ভতে n = 1 এর জন্য সত্য প্রমাণ করা, আরো কল্পনাতে হচ্ছে n = m, যেখানে mটা স্বাভাবিক সংখ্যা, এর জন্য সত্য ধরে নেওয়া। এবং আরোহ ধাপ, ইন্ডাকশন স্টেপ, আরো ধাপে আমাদের কি আসছে, আমাদের কি কাজ করতে হবে, এই আরো কল্পনার সাহায্যে আমাদেরকে প্রমাণ করতে হবে যে n = m+1 এর জন্য উক্তিটি সত্য। তাহলে আমরা কি বললাম, প্রথমে এটা প্রমাণ করতে হবে সত্য, এরপরে এটাকে ধরে নিতে হবে, এবং এটা কল্পনা ব্যবহার করে আরো ধাপে আমাদেরকে এটাও সত্য প্রমাণ করতে হবে। তাহলে আমরা বলতে পারবো সকল n বিলংস টু স্বাভাবিক সংখ্যা এর জন্য উক্তিটি সত্য। তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থী, আমরা 3টা স্টেপই জানলাম। তাহলে উক্তির আরোহ আমরা কি জানলাম, আরোহ বিধি কাকে বলা হয়, আরোহ পদ্ধতি কাকে বলা হয়, আরোহ পদ্ধতির যে 3টে ধাপ আছে, 3টি ধাপ সম্পর্কে আমরা জানলাম। তাহলে এখন আসি, তাহলে আমরা এটা নিয়ে একটু একটা সমস্যার সমাধান করার চেষ্টা করি। যদিও আমাদের চ্যাপ্টারের নাম বাইনোমিয়াল এক্সপানশনস, কিন্তু বাইনোমিয়াল এক্সপানশনসে আমরা কথা বলতে গেলে তার আগে আমাদেরকে এগুলো নিয়ে ইন্ডাকশন, ম্যাথমেটিক্যাল প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, এগুলো নিয়ে কথা বলতে হয়। তাহলে আমরা এখন প্রবলেম নেব। দেখো তোমরা প্রবলেমটা বোর্ডের দিকে দেখতে পাচ্ছ। এই প্রবলেমটাকে একটা নেব, গাণিতিক। আমি শুধু প্রবলেমটা একটু উঠিয়ে রাখছি। এখানে বলা আছে গাণিতিক আরোহ পদ্ধতিতে প্রমাণ করো যে, গাণিতিক আরোহ পদ্ধতিতে প্রমাণ করো যে, আমি এটা মুছে দিলাম একটু। কি আছে দেখো, বোর্ডের দিকে দেখো। যদিও বোর্ডে দেখতে পাচ্ছ, আমি পুরো প্রশ্ন উঠাচ্ছি না, শুধু সমাধানে যাচ্ছি। সমাধান, এই সমস্যাটাকে আমাদেরকে, এই উক্তিটাকে বা বাক্যটিকে আমাদের আরোহ পদ্ধতিতে প্রমাণ করতে বলা হচ্ছে। তাহলে বাক্যটি কি তোমরা দেখতে পাচ্ছ তোমরা স্লাইডে, আর এর মান 1 থেকে n পর্যন্ত সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, বোর্ডেও দেখতে পাচ্ছ। এখানে বলছে গাণিতিক আরোহ পদ্ধতিতে প্রমাণ করতে বলা হয়েছে এই উক্তিটিকে। তাহলে এই উক্তিটিকে আমাদের কি বলছে, তাহলে আমি এখানে সমাধানে লেখার পরে আমরা এখানে লিখে নিতে পারি প্রদত্ত উক্তি। এটা দেওয়ার পরে আমরা লিখতে পারি 1 নম্বর লিখে নিই। এখানে কিন্তু n এর একটা পরিচয় দেওয়া আছে, n অবশ্যই স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা আসি,
এটাকে নাম দিলাম এক নম্বর উক্তিটিকে 1 নম্বর নাম দিলাম আমরা কাজের সুবিধার জন্য। n ইকুয়াল টু, আমরা কিন্তু বলেছি এটা প্রমাণ করার সময় কি করতে হবে, n ইকুয়াল টু 1 প্রথমে প্রমাণ করতে হবে। n ইকুয়াল টু 1 হলে 1 এর বাম পক্ষ, তাহলে কত আসছে আমাদের বাম পক্ষ কি আছে, n ইকুয়াল টু 1 হলে 1 এর বাম পক্ষ এত সমান কত আসছে আমাদের হাফ, এবং ডান পক্ষ সুপ্রিয় শিক্ষার্থী একটু তোমরা দেখো, কারণ ডান পক্ষতে একটা টার্ম হয়ে গেছে, এখানে লেখা নাই ডান পক্ষটা আমি লিখে নিচ্ছি, একটু দেখো স্লাইডে। m প্লাস 1 যখন n স্বাভাবিক সংখ্যা, তাহলে কি হলো আমাদের ডান পক্ষ আমরা এখন পেয়ে গেলাম। ডান পক্ষতে কি আছে, m বাই m প্লাস 1। তাহলে ডান পক্ষতে যদি আমরা 1 বসাই, তাহলে আমরা কি বসালে, n এর পরিবর্তে আমরা কি বসালাম, আমাদের ডান পক্ষতে n বাই n প্লাস 1। একটু কারেকশন করতে হবে, আর একটু এখানে মার্ক করে নিই। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখন আমি সরি বলছি যে আমার একটু টাইপ মিস্টেক ছিল ওখানে। তাহলে এই জায়গাতে দিলাম n এর পরিবর্তে 1 বসালাম, তাহলে এখানে কত 1 প্লাস 1, তাহলে আমরা ডান পক্ষতে কত পেলাম, 2 পেলাম। তাহলে আমাদের কি হলো, হাফ পেলাম। তাহলে n ইকুয়াল টু বাম পক্ষতে বসালাম এটা, এবং ডান পক্ষতে বসালাম আমাদের এখানে 1 বসালাম।
তাহলে এখানে আমাদের কত আসছে, তাহলে আমাদের ডান পক্ষ বাম পক্ষ দুটার মানই সমান আসলো। যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের কি আছে, n = 1 এর জন্য প্রদত্ত উক্তিটি সত্য। তাহলে আমরা একটা শর্ত প্রমাণ করলাম, একটা শর্ত যদি প্রমাণ করে ফেলাম তাহলে আমাদের দ্বিতীয় 2 নম্বর শর্ত কি, আমাদের করতে হবে কল্পনা, আরোহ কল্পনাতে কি করতে হয়, ধরে নিতে হয়, ধরি n = m, যে m এখানে স্বাভাবিক সংখ্যা, এর জন্য প্রদত্ত উক্তিটি সত্য। অর্থাৎ তাহলে কি হবে, আমরা মানটা বসিয়ে দিই। তাহলে উক্তিটি কত আসছে, 1/1 এত প্লাস 1 2 3 এত প্লাস আমাদের, আমরা যেখানে আমরা মানটা বসাই দিই, এটাকে 2 নাম্বার, এটা আমরা ধরে নিলাম। এটা কি হলো, এটা হাইপোথিসিস। তাহলে এখন এটার সাহায্য নিয়ে আমাদের কি হতে, স্টেপ আরো ধাপে আমরা চলে যেতে হবে। তাহলে আরো ধাপে কি আছে, যদি n = m+1 এর জন্য এক সত্য হবে, সত্য হবে যদি তাহলে আমরা কি করলাম, এত সত্য হয়। এটা কি আমরা 3 নম্বর নাম দিলাম। তাহলে আমরা কি করলাম এখানে, n = m+1 এর জন্য সত্য হবে যদি এটা সত্য হয়। অর্থাৎ আমরা কি করলাম, n এর পরিবর্তে আমরা m+1 বসিয়ে দিলাম, n এর পরিবর্তে m+1 বসালাম। এখন 2 নম্বরের উভয় পক্ষে, এখন 2 এর উভয় পক্ষে এত যোগ করে পাই। তাহলে 2 কোথায় আছে, এখানে ওই পক্ষে যোগ করি, তাহলে তোমরা দেখো আমরা এখন 2 এর উভয় পক্ষে আমরা কি করলাম, এটা যোগ করলাম। কত যোগ করলাম আমরা, ও সরি, এখানে 2 এর এখানে কত আছে, এখানে
এই জায়গাতে আছে আমাদের m+1 তাহলে উভয় পক্ষে যোগ করলাম। এখন আমরা কি রাইট সাইডটাকে ক্যালকুলেশন করব। রাইট সাইডকে যদি ক্যালকুলেশন করে থেকে থাকি, দেখো লসাগু করব, সিম্পলিফাই করব 2, তাহলে এখানে কত আসছে m² + 2m + 1 m প্লাস এত। সুপ্রিয় শিক্ষার্থী, নিচে তোমরা হয়তো দেখতে পাবে না, আমি একটু লিখে নিই, না হলে পুরোটাই লিখতে হবে। তাহলে কত আসছে ওখানে, দেখো এখানে কত আসলো m+1² তাহলে এখানে m+1 একটা কেটে গেছে, কেটে যাওয়ার পর কত থাকলো এটা। তাহলে আমাদের দেখো এটা কি, এটা কার সাথে কার মতো হলো, 3 নম্বরটার মতো হলো, যা 3 এর অনুরূপ, যা 3 এর অনুরূপ। তাহলে আমরা 3টা ধাপই প্রমাণ করলাম। একটা কি করলাম, n=1 এর জন্য প্রমাণ করলাম, n=m এর জন্য প্রমাণ করলাম কল্পনাটা, এরপর ধাপটা কি m=1 এর জন্য প্রমাণ করলাম। তাহলে আমরা এখন বলতে পারি তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি, উক্তিটি এক n=m এর জন্য সত্য হলে n=m+1 এর জন্য ও সত্য হবে। অতএব প্রদত্ত উক্তিটি সকল n এর জন্য সত্য। তাহলে আমরা এটা কিন্তু প্রমাণ করেছি গাণিতিক আরোহ পদ্ধতিতে। কি প্রমাণ করলাম, গাণিতিক আরোহ পদ্ধতিতে প্রমাণ করলাম। তোমরা এখান থেকে দেখো, এটা একটা উক্তি, 1 নম্বর উক্তিটি n=m এর জন্য সত্য হলে n=m+n এর জন্য সত্য হবে। তাহলে গাণিতিক আরোহ পদ্ধতিতে কি বলতে পারি, প্রদত্ত উক্তিটি সকল n=n এর জন্য সত্য। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এখন আমরা আসি, আমাদের চ্যাপ্টারের নাম কি ছিল সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যাপ্টারের নাম ছিল দ্বিপদী কাজ করছে না, এটা তো কাজ করছে না। তো তাহলে ঠিক আছে, আমরা একটু দেখি, আমাদের হলো কম্পিউটার টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, হোক। আমরা এখন আসি দ্বিপদী রাশি কাকে বলা হয়ে থাকে। দ্বিপদী রাশির ইংরেজি কি, বাইনোমিয়াল
এক্সপ্রেশন। বাইনোমিয়াল এক্সপ্রেশন নিয়ে আমরা কথা বলবো। বের হয়ে যেতে হবে, কাটতে পারছি না তো। এটাতে থাকবো আমি। তাহলে দ্বিপদ রাশি, দ্বিপদ রাশি কাকে বলা হয়? এই কাজ করছে না। কাজ করবে? আচ্ছা, দ্বিপদ রাশি বাইনোমিয়াল এক্সপ্রেশন দুইটি পদের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশিত যে কোনো রাশিকে দ্বিপদ রাশি বলা হয়। দ্বিপদ রাশি বলা হয়। আমরা কি বলেছি? দুইটি পদের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশিত যে কোনো রাশিকে দুইটি পদের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশিত যে কোনো রাশিকে দ্বিপদ রাশি বলা হয়। তাহলে দ্বিপদ রাশিকে এর উদাহরণ যদি কয়টা নিয়ে থেকে থাকি, তাহলে এটা একটা দ্বিপদ রাশি হতে পারে। আবার এরকম হতে পারে, এটাও দ্বিপদ রাশি হতে পারে। আবার কি হতে পারে, এক্স মাইনাস ওয়াই, এটা দ্বিপদ রাশি হতে পারে। এরকম এগুলো যে কোনোটাই হলো যে কোনোটাকে আমরা দ্বিপদ রাশি বলি। অর্থাৎ কি বলেছে, দুটি রাশির যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশিত যে কোনো রাশিকে দ্বিপদ রাশি বলা হয়। দ্বিপদ রাশি তাহলে কাকে বলা হয়? আমাদের যেহেতু চ্যাপ্টারের নামই দ্বিপদী এক্সপানশনস, তাহলে আমরা সেখান থেকে দ্বিপদ রাশি জানলাম। দ্বিপদ রাশি জানার সাথে সাথে আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক জানার দরকার, দ্বিপদী উপপাদ্য। দ্বিপদী উপপাদ্য কাকে বলা হয় সেটা একটু দেখি, বোর্ডের দিকে লক্ষ্য করো, তোমরা জানতে পারবা দ্বিপদী উপপাদ্যটা কি, কাকে বলা হয়ে থেকে থাকে। দ্বিপদী উপপাদ্য, দ্বিপদী উপপাদ্য কি হচ্ছে? বাইনোমিয়াল থিওরাম। বাইনোমিয়াল থিওরাম কাকে বলা হয়? যে বীজগণিতীয় সূত্রের সাহায্যে যে বীজগণিত সূত্রের সাহায্যে
একটি দ্বিপদ রাশির যে কোনো ঘাতকে সাহায্যে একটি দ্বিপদ রাশির যে কোনো ঘাতকে একটি ধারায় প্রকাশ করা যায় তাকে দ্বিপদী উপপাদ্য বলা হয়। তাহলে আমি কি লিখলাম একটু দেখো সুপ্রিয় শিক্ষার্থী। দ্বিপদী উপপাদ্য যে বীজগণিতীয় সূত্রের সাহায্যে একটি দ্বিপদ রাশির যে কোনো একসাথে হবে ওয়ার্ডটা যে কোনো ঘাতকে বা শক্তিকে একটি ধারায় প্রকাশ করা যায় তাকে দ্বিপদী উপপাদ্য বলা হয়ে থেকে থাকে। তাহলে আমরা দ্বিপদী উপপাদ্য কাকে বলা হয়ে থাকে আমরা জানলাম। তাহলে একটা গাণিতিক এক্সপ্রেশনটা দিতে হবে। ইহাকে নিম্নরূপে গাণিতিক আকারে প্রকাশ করা যায়। তাহলে আমরা কি বললাম? ইহাকে নিম্নরূপে গাণিতিক আকারে প্রকাশ করা যায়। তাহলে গাণিতিক আকারটা কেমন? তাহলে গাণিতিক আকারটা আমরা দেখি। আমরা দ্বিপদী তাহলে দুটা পদ নিতে হবে, ax টু দি পাওয়ার n। এর পরিচয় আমাদের দিতে হবে, এনটা অবশ্যই স্বাভাবিক সংখ্যা। তাহলে কি আসছে? a টু দি পাওয়ার n nc1 n minus r x nc2 a n minus 2 x স্কয়ার প্লাস এই একই লাইনে লেখার জন্য আমরা লিখছি, সাধারণ পদটা লিখে নিই, ncr a n minus r x r প্লাস x টু দি পাওয়ার r। তাহলে এখানে যেখানে আছে n বিলংস টু স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদের কি লিখলাম? গাণিতিক আকারে বলো বা গাণিতিক উপায়ে বলো, তার একটা দ্বিপদী উপপাদ্যকে আমরা এই আকারে আমরা প্রকাশ করতে পারি। তাহলে গাণিতিক উপায়ে যদি প্রকাশ করতে পারি এটাকে, তাহলে আমরা একটা দ্বিপদী উপপাদ্য প্রকাশ করার সাথে সাথে আমাদের চলে আসে দ্বিপদী উপপাদ্য থেকে কতগুলো পদ পাওয়া যায়। সাধারণ পদ পাওয়া যায়, মধ্যপদ পাওয়া যায়, সমদ্রপদী পদ পাওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আগে প্রথমে বেসিক কথাগুলোকে বলে নিব, তারপরে আমি সেখান থেকে তার অ্যাপ্লিকেশনে যাব। তাহলে আমরা জানলাম দ্বিপদী উপপাদ্য কাকে বলা হয়, সেই জিনিসটা সম্পর্কে আমরা জানলাম, বাইনোমিয়াল থিওরাম। তাহলে এখন আসি আমরা সাধারণ পদগুলো কোন লোকে বলা হয়? একটা দ্বিপদী উপপাদ্যের সাধারণ পদ। তাহলে সাধারণ পদ, আমি সামনে শুধু সাধারণ পদ লিখলাম, অর্থাৎ এটা দ্বিপদী উপপাদ্য সাধারণ পদ। তাহলে আমি একটু বোর্ডের সুবিধা নিতে চাচ্ছি এখানে, যে এখানে যে তোমার একটা লেখা আছে তাহলে আমি এটাকে আমি এখান থেকে শুরু করতে চাচ্ছি। এই বিস্তৃতিতে যদি এই বিস্তৃতিতে পদগুলিকে
গুলিকে ধারাবাহিকভাবে T1 T2 T3 TR+1 দ্বারা সূচিত করা হয় তাহলে আমরা কি বলেছি, একটা সাধারণ পদ বের করার জন্য এই পরিস্থিতিতে কি বলেছে, যদি এই পরিস্থিতিতে পদগুলিকে ধারাবাহিকভাবে T1 T2 T3 TR+1 এভাবে যদি আমরা যদি প্রকাশ করে থেকে থাকি, আমরা কি আছে ধারাবাহিক সূচিত করে থাকি, নামকরণ করেছি আর কি, করে থেকে থাকি, তাহলে আমরা কি হয় T1 সমান, তাহলে T1 সমান আমরা কি লিখতে পারবো, তাহলে প্রথম পদ T1, তাহলে a⁴n আমরা একই ফর্মে লেখার চেষ্টা করি, nc0 n-0 x⁴0। দেখো আমাদের কিন্তু কোনো মানের পরিবর্তন হয়নি। তাহলে এখান থেকে আসি আমরা কত, এখান থেকে আসি, তাহলে এখানে nc1 n-1 x, nc3 nc2 n-2 x স্কয়ার, tr n সরি সিটা বড় হবে, তো এবং TR+1 সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিছু পদ দেখতে পেলাম সূচিত করার পরে। T1 সমান কোনটাকে লিখলাম, T2 সমান কত লেখা হলো, T3 সমান কত লেখা হলো, আমরা তারপরে আমরা এভাবে পদগুলোকে আমরা বের করতে পারবো, TR পর্যন্ত লিখতে পারবো। তাহলে একটা দ্বিপদী বিস্তৃতির আমাদের কি বলা হয়, তাহলে আমরা পদগুলোকে শুধু T1 সমান কত T2 সমান কত একই আকারে লিখলাম। তাহলে একটা দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ, তাহলে এত এর বিস্তৃতিতে এত এর বিস্তৃতিতে, তাহলে সাধারণ পদ কত হবে, r+1 তম পদ সাধারণ পদ, আর তম পদকে সাধারণ পদ বলা হয়, তম পদকে সাধারণ পদ বলা হয়। আমাদের কিন্তু আলোচনার বিষয় ছিল এই বিস্তৃতির সাধারণ পদটা বের করার ছিল। তাহলে আমরা কোন কথা বললাম, r+1 তম পদকে সাধারণ পদ বলা আছে, r+1 তম পদ পেয়েছি। তাহলে সাধারণ পদ, তাহলে আমরা এখন লিখতে পারবো অতএব সাধারণ পদ সমান r+1 তম এততম পদ সমান আমরা কত লিখতে পারবো, NCR n-r x⁴r, এটা লিখতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এটাকে আমরা যদি ভেঙে লিখি এটাকে, তাহলে আমরা এটাকে এভাবেও লিখতে পারবো, n-1 n-2 n-r+1 ফ্যাক্টোরিয়াল r a মাইনাস এত x⁴r। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সাধারণ পদটাকে পেয়ে গেলাম। সাধারণ পদকে আমরা পেয়ে গেছি, আমরা কিভাবে লেখা হয় সাধারণ পদকে আমরা সেটাকে লিখেছি ফ্যাক্টোরিয়াল r। তাহলে আমরা জানলাম সাধারণ পদ। তাহলে আমরা সাধারণ পদ যেহেতু বের করেছি, সাধারণ পদ থেকে কিন্তু আরেকটা জিনিস আমরা বের করতে পারি, আরেকটা জিনিস কি করতে পারি, তার সাধারণ পদ থেকে
তাহলে আমরা একটু মুছে দিলাম এটা। তাহলে কোন পদকে সাধারণ পদ বলা হলো? টি সাবসাফিক্স আর প্লাস ওয়ান। তাহলে আমরা দুটি পদের যদি পাশাপাশি দুটি পদের অনুপাত আকারে যদি কোনো কিছু মান বের করতে হয়, অর্থাৎ যদি এরকম হয়ে থেকে থাকে তার বিস্তৃতিতে টি আর প্লাস ওয়ান বাই টি আর, অর্থাৎ যদি এরকম এসে থাকে টি এইট বা এই দুটাকে যদি সমান বলা হয়ে থেকে থাকে কখনো, বা এই দুটার অনুপাত কত, তাহলে আমরা কি আছে, তাহলে আমাদের একটা এই সূত্রটাকে আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র যেটা ব্যবহার করতে হয়। তাহলে আমাদের কত এর বিস্তৃতিতেই আমরা কাজটা করছি, এর বিস্তৃতিতে। তাহলে দেখো এটা সূত্র আছে, সূত্রটাকে কিভাবে ক্যালকুলেশন করে আসে সেটা আমরা একটু দেখি। আমাদের ক্যালকুলেশন করলে এটার মানটা কত ছিল আমাদের? এটা ছিল আমাদের কত? এন সি আর এ এন মাইনাস আর এক্স আর, আর এটার ছিল কত? এন সি আর মাইনাস ওয়ান এন আর প্লাস ওয়ান, আর এখানে ছিল আর মাইনাস ওয়ান। অর্থাৎ দুটোর মান বসালাম। এখন যদি ক্যালকুলেশন করা হয়ে থেকে থাকে তাহলে এন সি আর মাইনাস ওয়ান একটু আলাদা আলাদা করে নিলাম কাজের সুবিধার জন্য। তাহলে এন মাইনাস আর এক্স আর, এটাকে যদি আমি এভাবে লিখি সূচকীয় আকারে, আমার মনে হয় কোনো সমস্যা হবে না। এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের দিকে। তাহলে এখানে কত আসে? এখানে ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর গুণ, এটা যদি উল্টাই দিয়ে থেকে থাকি আমাদের ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস প্লাস এত। সুপ্রিয় শিক্ষার্থী, এদিকে দেখো ক্যালকুলেশন। তাহলে আমরা এটার বাদ যাচ্ছে, থাকছে কত আমাদের? আমাদের থাকছে এখানে এক্স বাই এ, অর্থাৎ এটা বাদ যাচ্ছে আমাদের, এটা বাদ যাচ্ছে, থাকছে এ, আর এটা থাকছে, এটা উপরে চলে যাচ্ছে। তাহলে এখানে এটা কেটে যাচ্ছে। তাহলে আমাদের থাকে কত এখানে? আর দেখো আমরা একটা সুন্দর সূত্র পেয়ে গেছি, অর্থাৎ এটা সমান আমরা কত লিখতে পারবো? এটা লিখতে পারবো। তাহলে সাধারণ পদ আগের পদের অনুপাতটা তাহলে আমাদের কত আসলো? সাধারণ পদের আগের পদের অনুপাত আমাদের এটা আসছে। দেখো আমরা পেয়ে গেলাম। তাহলে এই সূত্র আমরা পেলাম, এই সূত্রগুলো আমরা কাজে লাগাবো পরবর্তীতে, আমাদের উদ্দেশ্য এটাই। তাহলে এখন আমরা দু একটা এরপরে আমরা একটা ইয়ে নেব। প্রবলেমে কি আছে? প্যাসকেল আছে। তোমরা দেখো, আমরা বইয়ের দিকে লক্ষ্য করো, স্লাইডের দিকে লক্ষ্য করো, তোমরা মাল্টিমিডিয়ার দিকে লক্ষ্য করো। তোমাদের কিছু প্রয়োজনীয় সূত্র, এক নজরে কিছু সূত্রাবলী লেখা আছে, সেগুলো তোমাদেরকে দেখে নেবা। যেগুলো আমি স্ট্যাবলিশ করেছি, সেই স্ট্যাবলিশ করা সূত্রগুলো লেখা আছে, এগুলো খুবই প্রয়োজনীয় এবং অন্য প্র্যাকটিস করার সময় কাজে লাগবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন একটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। যেগুলো সমস্যার সমাধান করার জন্য যা যা প্রয়োজনীয় সূত্র, আমি সেগুলো নিয়ে আগে আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং বেশি বেশি চর্চা করবা, তাহলে তোমরা অনেকের চেয়ে অনেক বেশি ভালো করতে পারবা। তাহলে আমাদের কি আছে দেখো, প্রবলেমটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে তিনটা দেওয়া আছে। পি সমান, আমি একটু উঠাই নিচ্ছি প্রবলেমটা। সমাধান দেওয়া আছে কি দেওয়া আছে? পি সমান 1 প্লাস এত 24
কিউ সমান দেওয়া আছে 2x প্লাস 1/6x টু দি পাওয়ার 10 এবং আর সমান দেওয়া আছে, আমি একটা প্রশ্নটা নেওয়ার চেষ্টা করছি। আর সমান দেওয়া আছে 3 প্লাস x/2 টু দি পাওয়ার n। আমরা তিনটা প্রবলেমটা দেওয়া আছে, এই প্রবলেমটা দেওয়া আছে কত টু দি পাওয়ার n। এখন আমাদের এক নম্বরে বলা আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ, স্লাইডে দেখতে পাচ্ছ কি বলা আছে, পি এর বিস্তৃতিতে 21তম এবং 22তম পদ দুটি সমান হলে x এর মান নির্ণয় করো। পি এর বিস্তৃতিতে অর্থাৎ এই বিস্তৃতিতে 21তম এবং 22তম পদ দুটি সমান হলে x এর মান কত হবে সেটাকে বের করতে বলা হয়েছে। ক নাম্বার, স্লাইড দেখতে পাচ্ছে, ওটা কিন্তু দেখাতে হবে। আচ্ছা, তাহলে আমাদের কি আসছে আমরা জানি, আমরা কি একটা সূত্র আমরা জানি, কি জানি, আমরা জানি কিছুক্ষণ আগে আমরা সূত্রটা এস্টাবলিশ করলাম। আমরা জানি এতর বিস্তৃতিতে কি আছে, r প্লাস 1/tr সমান n মাইনাস r প্লাস 1/r গুণ x/a। তাহলে আমি আপনার সাথে পি এর বিস্তৃতিটাকে এই বিস্তৃতির সাথে তুলনা করি। এখানে এর মান কত 1, আর এক্স এর পরিবর্তে এক্সই আছে, এন এর পরিবর্তে কত আছে 44 আছে। তাহলে এখানে আসি, আমাদের কত 21 আর 22, তাহলে 21 এটাকে আমরা লিখতে পারবো অতএব এত, এটাকে আমরা একটু সাজিয়ে লিখি 21 প্লাস 21 প্লাস এত, আর এখানে কত হলো আমাদের 21। তাহলে আমাদের কত আছে, আর এর পরিবর্তে 21 পেলাম, আর এখানে এন এর মান কত আমাদের 44। তাহলে 44 মাইনাস 21 প্লাস 1 21, এখানে আমাদের এক্স এর পরিবর্তে এক্সই আছে, আর এখানে কত আছে, এক্স এর পরিবর্তে এক্স আছে, আর এর পরিবর্তে স্থানে কি আছে 1 আছে। তাহলে আমরা পেয়ে গেছি এত। তাহলে এখন ক্যালকুলেশন করলে কত হবে আমাদের 24 এত এক্স। প্রশ্ন মতে একটা বলা আছে, প্রশ্ন মতে কি বলে দেওয়া আছে আমাদের 21তম ও 22তম পদ দুটি সমান হবে। প্রশ্ন মতে 21তম পদ সমান তম পদ। তাহলে আমরা লিখি তাহলে আমরা লিখতে পারবো এটা ইকুয়াল টু 1। তাহলে এখন মানটা বসিয়ে দিই আমরা এখানে। তাহলে 24/21 এক্স ইকুয়াল টু 1। তাহলে এখানে কত দিয়ে কাটবে, 7 দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা, 7 না 3 দিয়ে কাটছে, 3 আসছে 24, 3 7 21, এত ইকুয়াল টু এত। তাহলে এক্স এর মান কত আসছে আমাদের 7/8। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন পেলাম কত আসছে আমাদের, তাহলে এক্স এর মান পেলাম, তাহলে এক্স এর নির্ণয় মান কত আমাদের, অতএব এক্স ইকুয়াল টু 7/8 আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের সূত্রগুলো আমরা ব্যবহার করলাম যেগুলো, সেগুলো নিয়ে পেয়ে গেলাম। এখন আমাদের কত আসছে সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আরেকটা প্রবলেম দেখতে পাচ্ছ স্লাইডে, কিউ এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ বের করে এর মান নির্ণয় করতে বলা হচ্ছে কিউ এর বিস্তৃতিতে। তাহলে আচ্ছা, এখন খ নাম্বার, এটা একটা দ্বিপদী রাশি। তাহলে এতর বিস্তৃতিতে ধরে নিই
ধরি এততম পদটি এক্স বর্জিত, এততম পদটি এক্স বর্জিত। অতএব আর প্লাস ওয়ানতম পদ সমান 10 CR 10 মাইনাস আর আর এখন ক্যালকুলেশন করি আমরা। CR টু 10 মাইনাস আর 1/6 আর এক্স 10 মাইনাস আর আর তাহলে আমরা এক্স বর্জিত পদটাকে আমাদের বের করতে হবে। তাহলে প্রশ্ন মতে কি হবে, 10 to r ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স বর্জিত পদ অর্থাৎ এক্স টু দি পাওয়ার 0। তাহলে দুটো সমান ধরলাম। তাহলে এখান থেকে কত আসছে, 2r ইকুয়াল টু 10, অতএব r ইকুয়াল টু 5। অতএব r প্লাস 1 সমান 5 প্লাস 1 ইকুয়াল টু 6ষ্ঠ বা এততম পদ বা ষষ্ঠ এততম পদটি এক্স বর্জিত পেয়ে গেলাম, এক্স বর্জিত পদ এবং এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা মানটা বসাই। সি টু দি আর এর মান কত পেয়েছি, 5। সুপ্রিয় শিক্ষার্থী দেখো একটু বোর্ডের দিকে, আমি একটু দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখতে পাচ্ছ, নিচে একটু দেখে নাও। তাহলে একটা ক্যালকুলেশন আছে আমাদের মানটার, কত আসলো, ফ্যাক্টোরিয়াল 10 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস 5 মানে ফ্যাক্টোরিয়াল 5ই। এখানে কত থাকছে, 2 টু দি পাওয়ার 5, এখানে 1/6 টু দি পাওয়ার 5, 10 9 8 7 6 আর 5 4 3 2 1। এখন দেখো কাটাকাটি হবে। তাহলে আমাদের কত, 5 আর 2 কেটে যাচ্ছে এখানে। তাহলে এখানে কত থাকছে আমাদের, আমরা একটু কাজের সুবিধার জন্য এটাকে আমরা কিন্তু এইভাবে লিখে নিতে পারতাম। কিভাবে লিখে নিতে পারতাম, এত। তাহলে আমাদের কত কত যাবে, এটা বাদ যাচ্ছে। এরপরে যাচ্ছে কত আমাদের, 4 দুগুণ 8, আর এখানে থাকছে কত আমাদের, 3 তিরিকে 9। তাহলে এখানে 6 স্কোয়ার আর এখানে 6 স্কোয়ার এত।
তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এখানে দেখো আমরা কত লিখলাম আমরা এই জায়গাতে। তাহলে আমাদের এখানে আসছে কত, 6 কেটে গেল। এখানে যদি আমরা কত করি, 3টা, 2টাকে যদি বের করে নিয়ে এসে থেকে আমরা 6 ইন্টু 6 আর 2 2 2 2, তাহলে এখানে আসছে কত, 3 3 3। সুপ্রিয় শিক্ষার্থী, একটু হয়তো ক্যালকুলেশনে একটু 27/28 একটু ক্যালকুলেশনে তো ভুল হয়েছে। আমি ক্যালকুলেশনটা আবার একটু দেখতে চাই, তাহলে আমাদের কত আসবে আমাদের এই জায়গাতে, 10 9 8 7 6, আমার 7 বাদ গেছে, এই জন্য এই অবস্থাটা হয়েছিল। 5 4 3 2 1 গুণ 2 টু দি পাওয়ার 5/6 এত। তাহলে আমাদের কত আসলো এই জায়গাতে, 5 দোকানো 10, 4 দোকানো 8, 3 তিরিককে 9। তাহলে এখানে থাকছে আমাদের 6 6 7 ইন্টু 2 টু দি পাওয়ার 5, আর এখানে থাকছে 6 টু দি পাওয়ার 5। তাহলে 6 কিউব 7 গুণ হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, এখন ঠিক আছে মানটা। এখন দেখো তোমরা, তাহলে আমরা 3 3 3, ওপরে কত আসছে আমাদের, 4 7 28 আর 3 নং 27। তাহলে আমাদের কত আসলো, মান আসলো 28/27। আর 5 মিনিট নিতে পারবো, 5 মিনিট নি, এই ব্যাটারি লো বলছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আরেকটা অঙ্ক নিতে চাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে আর এর বিস্তৃতিতে x⁷ এবং x⁸ এর সহগ পরস্পর সমান হলে n একটি স্বাভাবিক সংখ্যার মান, n স্বাভাবিক সংখ্যার মান নির্ণয় করো। তাহলে আর এর বিস্তৃতিতে আমাদের কি বলা আছে, আর এর বিস্তৃতিতে x⁷ আর x⁸ এর সহগ সমান হলে, তাহলে আমাদের বের করে নিতে হবে আগে আর এর বিস্তৃতি। তাহলে আমরা ধরে নিচ্ছি, তাহলে r+1তম পদ আর এর বিস্তৃতিতে এততম পদ, তাহলে কত আসছে, 3 3 টু দি পাওয়ার n মাইনাস r x/2 r। তাহলে আমরা কি পেলাম এখানে, আর এর বিস্তৃতিতে r+1তম পদটা কত, NCR, আর 3n - r প্রথম পদ, তা x/2 = এত। তাহলে এগুলো কাজের সুবিধার জন্য আমি একটু এই কাজটা করে নিই, NCR 3n - r 1/2r xr। তাহলে আমাদের কাজটা কি করতে বলা হয়েছে, x⁷ এর সহগ আর x⁷ পরস্পর সমান। তাহলে এই পদটিতে যদি x⁷ থাকে, যদি এ পদটিতে মানে r+1তম পদটিতে 7 থাকে, তাহলে কি হবে, r = কত হবে, তাহলে r = 7, r = 7 হবে। তাহলে আমাদের কত আসছে, অতএব x⁴ এতর সহগ, তো এর সহগ কত হবে আমাদের, NC7 n - 7
27। অনুরূপভাবে আবার আবার যদি উপরোক্ত পদটিতে x⁸ থাকে তাহলে r = 8 হবে। অতএব x⁸ এর সহগ সমান nc8 3n-8 1/2⁸। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা এখন বলা হয়েছে সহগ দুটি পরস্পর সমান, তাহলে আমরা এই দুটাকে সমান বলবো। আমরা একটু উপরে মুছে দিচ্ছি, তোমরা দেখো। প্রশ্ন মতে তাহলে nc8 3n-8 1/2⁸ equal to nc7 3n এত 1/, তোমরা দেখতে পাচ্ছ তাহলে দুটা সহগ x⁸ আর x⁸ এর সহগ দুটাকে সমান হিসাবে আমরা লিখে নিলাম। আমাদের কি বলা হয়েছে, n একটা স্বাভাবিক সংখ্যা, তার মান কত সেটাকে বের করতে হবে। nc8 বাই nc7 equal to 3n7 by 3n8 into 8/27। আমরা কিন্তু একটা সূত্র জানি সুপ্রিয় শিক্ষার্থী, তো আমরা এক নজরে যেখানে দেখলাম, এখানে তোমরা দেখতে পেয়েছো সূত্রটা আমি সাইড নোট দিয়ে দিব। 8 - 1 এটা সমান আমরা লেখা যায়। এখান থেকে যদি সূচক আকার আমরা লিখি, কি লিখতে পারবো, n-7 - n + 8 এত, আর এখানে কত থাকছে আমাদের 2। তাহলে এখান থেকে আসছে আমাদের n-8 + 1 বাই r8 equal to 6। আমি সাইড নোট দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। NCR - 1 সমান n-r + 1 r। এটা আমাদের সাধারণ পদ নির্ণয়ের সময় tr + 1 বাই tr কে যখন বের করেছি তখন পেয়েছি। তাহলে তার সাথে তুলনা করে দেখো, একই মান আসে। এখানে কত হচ্ছে, তাহলে আমাদের n-7, আর এখানে একবারে করে নিই ক্যালকুলেশন, n- কত 7 equal to, এখানে কত হবে 6, 6 কত হয় 48। তাহলে আমরা পার করে নিই, এই পারে 55। তাহলে এখানে তো আমরা সুপ্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো 55 কি, 55 ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমরা স্বাভাবিক সংখ্যা, কোন সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে থাকি, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে থাকি। তাহলে n এর মান কত পেলাম, 55। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আজকে বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করেছি, তার সেগুলোর সাথে তোমরা ছিলা, এবং আশা করি তোমরা বাসায় গিয়ে চর্চা করবা, বাসায় চর্চা করছো, এবং পরবর্তীতে আরও বেশি চর্চা করবা। যত চর্চা করবা ততই তোমরা ভালো করতে পারবা। দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টার খুবই সহজ চ্যাপ্টার। এখান থেকে তোমাদের ফাইনাল পরীক্ষাতে অবশ্যই প্রশ্ন হবে, এবং তোমরা এর জন্য ভালো মতো প্রস্তুতি নেবা। তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।